হ্যালো এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আজকে আমার রেসিপি হচ্ছে চটপটি। চটপটি আমরা কম বেশি সবাই বানাতে পারি এবং কি সবাই পছন্দও করি। চটপটি আমি ঘরে কিভাবে বানাই সেটি আপনাদের সাথে শেয়ার করব আজকে। চটপটি বানানোর জন্য আমি এখানে চটপটির ডালগুলা সারা রাত ধরে ভিজিয়ে রেখেছিলাম। দেখতে পাচ্ছেন ভিজে ডবল হয়ে গেছে। আপনাদের হাতে যদি সময় না থাকে এবং কি মনে না থাকে, আপনারা চাইলে গরম পানি দিয়ে 3-4 ঘন্টা ভিজিয়ে রাখতে পারেন, অথবা সোটা দিয়ে সিদ্ধ করতেও পারেন। এখন আমি চটপটির ডালগুলো ভালোভাবে ধুয়ে নিয়েছি, ডালগুলো দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে ডালটি প্রেসার কুকারও সিদ্ধ করে নিতে পারবেন। আমি এখানে 2 কাপ জল দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি কালারের জন্য একটু হলুদ, 2 চামচ লবণ। এবার ডালগুলোকে আমি একটু করে নেড়ে দেব। ঢাকনা দিয়ে ডেকে আমি ডালগুলোকে ভালোভাবে সিদ্ধ করে নিব। এখন চটপটির ডাল সিদ্ধ হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন। চটপটির ডাল সিদ্ধ হওয়ার পরে উপরে এরকম কোষাগুলো খুলে আসবে, খুলে বেসে থাকবে। একটি ছাঁকনির সাহায্যে এভাবে নিয়ে ফেলতে হবে এগুলা। সব কোষা এভাবে নিয়ে ফেলতে হবে, নাইলে মুখে লাগলে খেতে ভালো লাগবে না। কোষাগুলা তুলে নেওয়ার পরে এখন এখানে দিয়ে দিচ্ছি চটপটি মশলা 2 চা চামচ, দিয়ে দিচ্ছি জিরা গুঁড়া 1 চা চামচ, দিয়ে দিচ্ছি বিট লবণ 1/2 চা চামচ। আমি আগে থেকেই সিদ্ধ করে 2টি আলু রেখেছিলাম। সিদ্ধ করে আমি একটু এগুলোকে আলু সিদ্ধ করার পর আমি এগুলো চটকে নিয়েছি। দেখতে পাচ্ছেন একদম ভর্তা করে ফেলি নেই, একটু আস্ত আছে আর কিছু চটকে নিয়েছি। এ পর্যায়ে আমি আলুটি দিয়ে দিচ্ছি, নেড়ে ছেড়ে দিচ্ছি। এবার আমি কিছুক্ষণ জাল দিয়ে নিচ্ছি যেন মশলার কাঁচা গন্ধটা চলে যায়, সেজন্য একটু জাল দিয়ে নিচ্ছি বলক আসা পর্যন্ত। চটপটির ডালগুলা বলক এসে গেছে। এ পর্যায়ে আমি এগুলা নামাই নিব। চটপটির জন্য টক আগে থেকে রেডি করে রেখেছিলাম। টকের জন্য আমি 150 গ্রাম পাকা তেঁতুল নিয়ে নিয়েছি। 2 কাপ পানির মধ্যে ভিজিয়ে রেখেছিলাম 10 মিনিটের মতো। বীজে চটকে আমি বিচিগুলো বের করে পরিষ্কার করে নিয়েছি। এর মধ্যে আমি মিক্স করেছি চিনি, শুকনা মরিচ ভাঙা, ধনেপাতা আর কিছু চটপটির ডাল মিক্স করে রেখেছি। চটপটি পরিবেশন করার আগে আমি এখানে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি। আপনার জালটা যার পছন্দ মতো দিতে পারবেন। এরপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি আমি। এরপরে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। এরপর আমি গ্রেট করে ডিম দিয়ে দিচ্ছি। চটপটির মধ্যে যত ডিম দিতে পারবেন ততই কিন্তু স্বাদ বাড়বে আর ঘনত্বটাও বাড়বে। আমি গ্রেট দিয়ে এভাবে ডিমটা করে দিচ্ছি। যে টকটা আমি করে রেখেছিলাম সেটি দিয়ে দিচ্ছি। কিছু টক রেখে দিচ্ছি। এবার একটি চামচের সাহায্যে আমি এগুলোকে নেড়ে ছেড়ে নিব, ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। চটপটি পরিবেশনে কিন্তু কোনো ধরা ভাঙা নেই, শুধু সব কিছু মিক্স করে নিলে হবে। দেখতে পাচ্ছেন হয়ে গেছে আমাদের চটপটি। আশা করছি আমার চটপটি রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। যদি আমার রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে বাড়িতে একবার হলেও ট্রাই করবেন এভাবে সহজে। আমি দেখতে সৌন্দর্যের জন্য একটু সাজিয়ে দিয়েছি।
আশা করছি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে লাইক দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে আরেকটি নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হ্যালো এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আজকে আমি হাজির হয়েছি আপনাদের সামনে আরেকটি নতুন রেসিপি নিয়ে। আজকের রেসিপি হচ্ছে কম সময়ে কম উপকরণে কিভাবে পাবদা মাছ রান্না করা যায় সেটি আমি আপনাদের সাথে শেয়ার করব। যারা ব্যস্ত চাকরিজীবী আছেন তারাও ঝটপট করে রান্না করে খেয়ে ফেলতে পারবেন। পাবদা মাছ রান্না করার জন্য যেসব মশলা এবং উপকরণের প্রয়োজন সেটি আমি এখানে নিয়ে নিয়েছি। আমি নিয়ে নিয়েছি ধনেপাতা কুচি করে নিয়ে নিয়েছি, মাঝারি সাইজের একটা পেঁয়াজ নিয়ে নিয়েছি, 3 কোয়া রসুন নিয়ে নিয়েছি। পেঁয়াজ আর রসুন আমি একটু তেঁতুলো করে নিয়ে নিয়েছি। আমি 3টে কাঁচামরিচ ফালা করে নিয়েছি। একটি টমেটো নিয়ে নিয়েছি কুচি করে। এরপর নিয়ে নিয়েছি জিরা 1 চা চামচ, লবণ স্বাদ মতো, হলুদ 1 চা চামচ, মরিচের গুঁড়া 1.5 চা চামচ। এই উপকরণ আমি মাছ রান্না করার জন্য নিয়ে নিয়েছি। এখন চলে যাচ্ছি রান্নাতে। পরিমাণ মতো সরিষা তেল দিয়ে দিয়েছি, আপনারা চাইলে সাদা তেলটাও দিতে পারবেন। এখানে সরিষা তেল দিয়েছি। তেল গরম হয়ে আসলে আমি এখানে পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা আমি একটু নেড়ে ছেড়ে ভেজে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি রসুনটাও আমি দিয়ে একটু ভেজে নিব, যেন পেঁয়াজ আর রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। একটু ভেজে লাল করে নিচ্ছি। পেঁয়াজ আর রসুন একটু লাল হয়ে আসলে আমি এখানে দিয়ে দিচ্ছি টমেটো, কাঁচামরিচ দিয়ে আর একটু ভেজে নিচ্ছি। একটু ভেজে নেওয়ার পরে যেসব মশলা আমি রেখেছিলাম সেটিও দিয়ে দিচ্ছি। মশলা দেওয়ার পরে সাথে সাথে আমি জল দিয়ে দিচ্ছি যেন মশলাটি পুড়ে না যায়। জল দিয়ে আমি একটু নেড়ে ছেড়ে দিচ্ছি। আমি একটু জল দিয়ে মশলাটি কষিয়ে নিব। আমি একটু জল দিয়ে 2 মিনিট ধরে ভালোভাবে মশলাটি কষিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন তেলটি উপরে ছেড়ে দিয়েছে। যে কোনো মশলা কষানোর সময় যদি দেখেন তেল উপরে ভাসতেছে তাহলে বুঝতে হবে মশলাটি কষানো শেষ। এখন আমার মশলা কষানো হয়ে গেছে। মশলা কষানোর পরে যে পাবদা মাছটি আমি রান্না করার জন্য রেখেছিলাম সেটি দিয়ে দিব। আমি একটু করে বসিয়ে দিচ্ছি মাছটি যেন ভেঙে না যায়। আলতো করে নেড়ে দিচ্ছি। এবার আমি কিছুক্ষণ রান্না করে নিব। মাছ 1 মিনিট রান্না করার পরে আমি একটু জল দিয়ে দিচ্ছি। আপনারা কেউ যদি ঝোল পছন্দ করেন তাহলে বাড়িয়েও দিতে পারবেন। তো দিয়ে দিলাম। এতটুকুর মধ্যে আমাদের মাছ রান্না হয়ে যাবে। মাছ 2 মিনিট রান্না করার পরে রান্না হয়ে গেছে। এখন ধনেপাতা দিয়ে দিচ্ছি। এখন আমাদের পাবদা মাছ রান্না কমপ্লিট হয়ে গেছে। মাছ রান্না করতে আমরা কম বেশি সবাই পারি। আমি বাড়িতে কিভাবে মাছ রান্না করি সেটি আপনাদের সাথে শেয়ার করেছি। এখন আমি ঢাকনা দিয়ে ফ্লেমটা বন্ধ করে দিব। নামানোর আগে অবশ্যই লবণটা একটু চেক করে নেবেন। এখন আমাদের পাবদা মাছ রান্না হয়ে গেছে, পরিবেশন করার জন্য প্রস্তুত। দেখতে পাচ্ছেন কত লোভনীয় লাগতেছে, সুন্দর দেখাচ্ছে। গরম গরম ভাতের সাথে পরিবেশন করলে আর কি চাই বলুন তো। আশা করছি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে লাইক দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যেখান থেকে নিয়ে এই যে আমি প্লাস্টিকের যে পাত্রটি নিয়েছি এই পাত্রের মধ্যে রাখবো। আমি চতুর্মধু রান্না করার জন্য এখানে সর্বপ্রথম নিয়ে নিয়েছি 250 গ্রাম খাঁটি মাখন,
250 গ্রাম মধু, 250 গ্রাম ঘি এবং 250 গ্রাম মিঠা। এই 4টি উপকরণের ধারায় হবে একটি জিনিস, তার নাম হচ্ছে চতুর্মধু। এই চতুর্মধু খাবেন কি জন্য? শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি হওয়ার জন্য, এবং বয়স্ক ব্যক্তিদের যদি অসুস্থ ব্যক্তি হয় শীতকালীন সময়, বর্ষাকালীন সময় ওনাদেরকে খাওয়াতে পারেন শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি হওয়ার জন্য। এবং ঘরে যদি ছোটো বাচ্চারা যদি থেকে থাকে তাহলে ওনাদেরকে খাওয়াতে পারেন। তাহলে শুরু করা যাক এখনের ভিডিওটি। ভিডিওর মধ্যে সম্পূর্ণটি বানানোর মধ্যে আস্তে আস্তে সম্পূর্ণ প্রক্রিয়া তখন বুঝতে পারবেন। চতুর্মধু রান্না করার জন্য আমি সর্বপ্রথম নিয়ে নিলাম ঘি। আমি এখন ঘিটুকু দিয়ে দিব। দিয়ে দিলাম ঘি। এরপরে দিয়ে দিচ্ছি আমি মধু। এগুলো আমি আবারও বলি, এগুলো খাবেন একমাত্র শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি হওয়ার জন্য। এরপর দিয়ে দিচ্ছি খাঁটি মাখন। খাঁটি মাখন কোথায় পাবেন? আমার ডেসক্রিপশানে লিঙ্কে দেওয়া থাকবে, ওইখান থেকে দেখে নিতে পারেন। এবং চামচ দিয়ে যেগুলো আছে সেগুলো সবগুলো দিয়ে দিলাম। এখন দিয়ে দিলাম মিঠা। এই মিঠাগুলো বাজার থেকে আনার পরে আমি কিন্তু আগেই গুঁড়ো করে নিয়েছি, সেই মিঠা দিয়ে দিচ্ছি। আমার অলরেডি এখানে এখন 4টি উপকরণ একই সাথে দেওয়া শেষ। আমি এখন পর্যায়ক্রমে আস্তে আস্তে নাড়ব, এবং কিভাবে নাড়তে এই জিনিসটি কিন্তু পরিপক্ক হওয়ার থেকে আপনাদের নজর দিতে হবে। যদি প্রয়োজন যদি মনে হয় তাহলে পরিপক্ক হওয়ার সেদিকে আপনারা নজর দিতে পারেন। পরিপক্ক হওয়ার সেটি হচ্ছে আপনার শেষ পর্যায়ে এসে সব বয়সী অসুস্থ ব্যক্তিদের আপনার খাওয়াতে পারেন, বিশেষ কোনো মানুষকে গিফট করতে পারেন। এটি খাবেন একমাত্র শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি হওয়ার জন্য। আপনার ঘরে যদি বৃদ্ধ যদি কোনো যদি ব্যক্তি থেকে থাকে তাহলে ওনাদেরকে খাওয়াতে পারেন, কারণ ওনাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা দিন দিন নিম্ন দিকে ধাবিত হয়। আর ঘরে যদি কোনো যদি বাচ্চা যদি থেকে থাকে তাহলে সে বাচ্চাকে আপনি করে খাওয়াতে পারেন। সে বাচ্চার যে ওয়েদার চেঞ্জ হওয়ার সময় যেসব সর্দি কাশি সেগুলো লাগে, সেগুলো চলে যাবে। এবং শীতকালীন সময় সবাই শীতের সাথে মোকাবেলা করার জন্য এবং তখনই কিন্তু খাওয়া যায়। না পারলে অল্প অল্প করে 50 গ্রাম করে আপনারা করতে পারেন। আমি এখানে করতেছি সম্পূর্ণ সব কিছু 4টি আইটেম 250 গ্রাম করে। হ্যাঁ, আর একটি জিনিস বলে রাখা ভালো, আপনি যা দিবেন আইটেম 4টি যদি হয় 4টি একই নিয়মে দিতে হবে। 100 গ্রাম করে হলে 4টি 100 গ্রাম করে, আর 200 গ্রাম হলে 4টি 200 গ্রাম করে। যদি 1 কিলো যদি হয় তাহলে 4টি 1 কিলো করে দিতে পারেন। আর পরিমাণ বেশ এবং কম দেওয়া যাবে না, এতে কিন্তু হিতে বিপরীত হতে পারে, নষ্ট হয়ে যাবে আপনার এত কষ্টের টাকাগুলো। 2 রেডিমেড মাখন দেওয়া যাবে না। যদি রেডিমেড মাখন দেওয়ার যদি ইচ্ছা থাকে এটার মধ্যে, তাহলে আপনি এটি ট্রাই করবেন না। রেডিমেড মাখন নিয়ে এটি কিন্তু পরিপক্ক হয় না, এবং আমি অনেক করার কারণে রেডিমেড মাখন দেওয়ার কারণে সেগুলি সব নষ্ট হয়ে গেছে। এ হচ্ছে ব্যাপার। এটি অল্প করে সময় 250 গ্রাম করে সময়, তার মানে 1 পাওয়া করে, একটু বেশিক্ষণ লাগবে না, অল্প দ্রুত হয়ে যাবে। শেষ পর্যন্ত যেখানে পরিপক্ক হওয়ার আপনি সেখানে কিন্তু একটু কাইন্ডলি নজর দিবেন। আস্তে আস্তে দেখবেন কালারটি চেঞ্জ হয়ে আসছে। মানে কালারটি যত চেঞ্জ হবে তত কিন্তু আপনার বুঝতে হবে কিন্তু আপনার চতুর্মধু পরিপক্ক হওয়ার সেই ধাপে আসতেছে, সেটিকে কিন্তু নজর দিবেন। আপনি কিন্তু ভালো করে নজর দিয়ে দেখবেন আমি কিভাবে শেষে পরিপক্কটি
চেক করব, সেটির উপর একটু ভালো করে নজর দিবেন। পরিপক্ক হয়েছে কিনা আপনি বরফযুক্ত হালকা কিছু পানি দিবেন, পানির মধ্যে আইস রাখবেন, একদম ঠান্ডা পানি নিয়ে হাঁড়ি থেকে নিয়ে অল্প কিছু এভাবে নিয়ে এখানে দিবেন। পানির মধ্যে ঠান্ডা জলের মধ্যে দিতে হবে, না হলে কিন্তু হবে না। এটি দেখতে হবে এটি যতক্ষণ পর্যন্ত আমাদের বাড়ির আশেপাশে আঙিনায় যেসব রুটি পরোটা বানায় সেসব রুটি পরোটার খামির মতোই হবে, তখন তারপরে আপনি মনে করবেন তখন সেটি আপনি ব্যবহারের উপযোগী হয়েছে, খাওয়ার উপযোগী হয়েছে। এত ঠান্ডা জলের মধ্যে দেওয়ার পরেও কিন্তু আমার এখানে এখনও কিন্তু ঠান্ডা হয়নি। সেটিকে ঠান্ডা হয়ে আমি দেখাই দিব কিভাবে একমাত্র ঠান্ডা জলের মধ্যেই আপনি সেটি পরীক্ষা করতে পারেন। অন্যথায় অন্য কোনো পদ্ধতি নেই সেটাকে আপনি পরিপক্ক কিভাবে হবেন সেটি দেখার জন্য। আমি আবারও বলি, চতুর্মধু সে খাবেন কি জন্য? শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি হওয়ার জন্য। ওয়েদার চেঞ্জ হওয়ার সময় বয়স্ক ব্যক্তি এবং ছোট বাচ্চাদের এই সমস্যাটি হয়ে থাকে, ওনাদেরকে আপনি বানিয়ে খাওয়াতে পারেন এবং অসুস্থ হলে সকল ব্যক্তির জন্য প্রযোজ্য। আমার এটি পুরাপুরি পরিপক্ক। ঘরের একটা বেবিকে দিয়ে আমি টেস্ট করাবো, আমার এটি পুরাপুরি পরিপক্ক। এই যে দেখেন, আমি হাত দিয়ে এই যে টিপতেছি, এইভাবে যদি হয়, হাত দিয়ে এভাবে টিপে যদি হয় তাহলে কিন্তু পুরো কমপ্লিট পরিপক্ক। আমার ঘরের ছোট্ট বেবিকে দিয়ে আমি শুরু করতেছি। এই যে দেখেন, নেন ওইটা নেন, খান। কিরকম লাগতেছে? চকলেটের মতো? চকলেটের মতো, অনেক মিষ্টি নাকি? মিষ্টি। সবাই খেতে পারবে? সবাই খেতে পারবে না? তাহলে ওনাদেরকে কি বলবেন খাওয়ার জন্য? বলবো দাদু দাদু আপনি কি খাবেন? দাদুকে বলবো যে দাদু দাদু আপনি কি খাবেন? যদি বলে আমি খাবো তাহলে দিয়ে দিব। আচ্ছা, ঠিক আছে, বাই বাই। এর পরবর্তীতে আপনার এটি পরীক্ষা করার পরে হয়েছে কিনা সেটি নিয়ে এভাবে করে নিয়ে একটি জলযুক্ত গামলাতে, এই যে যেমন দেখেন এগুলো পানি নিয়েছি। এটি যাতে পানিতে দেওয়ার কারণটি হচ্ছে এটি যত গরম হবে তত কিন্তু হাট হয়ে যাবে, খাওয়ার অনুপযোগী হয়ে যাবে। খাওয়ার উপযোগী ঠিক থাকার জন্য সেজন্য আমি এখানে পানির মধ্যে দিয়েছি। আমি যখন পানিতে রেখেছিলাম সে সময় থেকে এখন ম্যাক্সিমাম 8 ঘন্টা হয়েছে। সে 8 ঘন্টা পরে সেই পানি থেকে কিন্তু এখন সেটি নিব। এই যে দেখতে পাচ্ছেন সেই পানির মধ্যে, এই যে এখন এটিকে হালকা গরম করে, এখন কিন্তু সেগুলো অনেক কিন্তু শক্ত হয়ে গেছে, হালকা গরম করে যেমন দেখেন এই যে হালকা আঙুলের টিপ বসতেছে, তার মানে এইভাবে যদি হয় তাহলে পরিপক্ক। এর চেয়ে নরম হলে সেটি খাওয়ার অনুপযোগী হয়ে যাবে। এটি আপনি ফ্রিজে রাখতে পারবেন না, যখন গরম অবস্থায় তখন গরম অবস্থায়, কিন্তু ফ্রিজে রাখতে পারবেন না, ফ্রিজের ক্ষতি হতে পারে। পানিতে খেয়ে নেওয়ার পরে আপনি গ্যাসের চুলার মধ্যে দিয়ে এগুলোকে হালকা নরম করে নেবেন। এই যে আমি আবার গ্যাসের চুলাতে দিয়ে দিলাম, এগুলো গ্যাসের চুলাতে দিয়ে হালকা গরম করে নেব। বেশি গরম করব না, হালকা গরম করব যাতে এটা হাঁড়ি থেকে উঠানো যায়। ওই যে দেখতে পাচ্ছেন এটা নড়তেছে। হয়ে গেছে। চুলা বন্ধ করার পরে এখন আমি এটাকে নিব হাত দিয়ে, যে দেখতে পাচ্ছেন এই হয়ে গেছে। এটাকে আমি শক্ত করব এখন, মানে একটু গোল আকার করে নিব আর কি। এটি হচ্ছে শেষের ধাপ। এখান থেকে নিয়ে এই যে আমি প্লাস্টিকের যে পাত্রটি নিছি এই পাত্রের মধ্যে রাখবো। অনেক গরম, একটু চেপে দিব, সাবধানে আপনারাও করবেন। মানে এটির এখন প্রস্তুতি শেষ টোটালি,
এখন শুধু খাওয়ার সময়। আর বাদ বাকি এখানে যেগুলো থাকে, এই যে চুলাতে যেগুলো থাকে হাঁড়িতে, সেগুলো আবার গরম দিয়ে, এগুলোকে কিন্তু গরম দিয়ে নিতে হবে। সেগুলিকে গরম দিয়ে চামচ দিয়ে, গরম হয়ে গেছে, এখন চামচ দিয়ে নিয়ে নেব। প্লেট প্রস্তুতি শেষ। হালকা এখানে যেটি তেল থাকবে কিন্তু নিয়ে ফেলবেন। এখানে হালকা যে ঘিটি থাকবে, এই যে দেখেন, এগুলো নিয়ে ফেলতে হবে। যত থাক না কেন এগুলো সব কিন্তু আপনি যদি নাই উঠে হালকা এখানে বসা দিয়ে, যেহেতু এখানে অনেক জায়গা অবশিষ্ট খালি রয়ে গেছে, এই যে এই তেলগুলো নিয়ে ফেলতে হবে। রেখো অনেক দিন সংরক্ষণ করে খেতে পারবেন। যে আপনারা চাইবেন যাতে নয় গরম নয় ঠান্ডা এরকম একটি পরিবেশে রাখার জন্য দীর্ঘদিন দীর্ঘ বছর সংরক্ষণ করে খেতে পারবেন। খাবেন এই জন্য শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি হওয়ার জন্য, বাড়িতে অসুস্থ হলে সব ব্যক্তির জন্য। আপনাদের এই যে দেখেন, এই যে তেল, যে তেলটি আসতেছে সে তেলটি কিন্তু নিয়ে ফেলতে হবে। হ্যাঁ, এই যে। অসংখ্য ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হান্ডি বিফ রান্না করার জন্য এখানে মাংস নিয়ে নিয়েছি, হলুদ নিয়ে নিয়েছি 1 চা চামচ, ধনে গুঁড়া নিয়ে নিয়েছি 1.5 চা চামচ, মরিচের গুঁড়া নিয়ে নিয়েছি 2 চা চামচ, রাঁধুনি মশলার গুঁড়া নিয়ে নিয়েছি 1 চা চামচ, লবণ নিয়ে নিয়েছি 2 চা চামচ, দিয়ে দিচ্ছি 1 কাপ সরিষার তেল, সব মশলা দেওয়ার পরে একটু মিশিয়ে নিচ্ছি। মাংসের সাথে মশলাটি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মাংসের সাথে সব মশলা ভালোভাবে মেখে মিশিয়ে নিয়েছি। এবার এক সাইডে রেখে দিচ্ছি। হান্ডি বিফ রান্না করার আগে হাঁড়িতে তেল দিয়ে ভালোভাবে চারিদিকে তেল দিয়ে মিশিয়ে নিচ্ছি, ঘুরিয়ে ঘুরিয়ে এভাবে। হান্ডি বিফ রান্না করার জন্য তেল দিয়ে ভালোভাবে ছড়িয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি তেজপাতা, দুটোকে আমি ছিঁড়ে দিয়েছি। গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি এখানে। এরপর দিয়ে দিচ্ছি শুকনো মরিচ 5টি, আদা বাটা দিয়ে দিচ্ছি 1 চামচ, রসুন দিয়ে দিচ্ছি 1 চামচ, পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচি আপনারা আপনাদের মন মতো দিতে পারবেন। কারণ সব কিছু দেওয়ার পরে একটু নেড়েচেড়ে নিচ্ছি।
পেঁয়াজ, আদা, রসুন, গরম মশলা একটু ভেজে নেওয়ার পরে যে মাংসটি আমি ম্যারিনেট করে রেখেছিলাম সেটি দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে একটু নেড়ে দিচ্ছি। মাংস নেড়ে ছেড়ে দেওয়ার পরে এবার ঢাকনা দিয়ে দিচ্ছি, একটু কষিয়ে নিচ্ছি। মাটির হাঁড়িতে বিফ রান্না করার সময় চুলার জালটি অবশ্যই মিডিয়ামে দিয়ে রান্না করতে হবে, না হলে ফেটে যাওয়ার, পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। চুলার জালটি মিডিয়ামে রেখে আপনাকে রান্নাটি করতে হবে। অনেকে অনেক রকম করে বিফ রান্না করে, আমি আমার বাড়িতে কিভাবে বিফ রান্না করি সেটি আপনাদের সাথে শেয়ার করতেছি। 2 মিনিট পরে ঢাকনা খুলে পানি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে আমি আর 5 মিনিট রান্না করে নিব। হাঁড়ির মুখ বন্ধ করার জন্য এখানে ময়দা নিয়ে নিয়েছি, মেখে নিচ্ছি। হাঁড়ির মুখ বন্ধ করার জন্য যে খামিটি আমি রেডি করেছিলাম, হাঁড়ির মুখ বন্ধ করার জন্য খামিটি রেডি করে নিয়েছি। 5 মিনিট পর ঢাকনা খুলে দেখতেছি। একটু নেড়ে ছেড়ে দিয়ে এবারে দিয়ে দিচ্ছি আলু। আলু আপনাদের পছন্দ মতো দিতে পারবেন, পছন্দ না হলে স্কিপ করতে পারবেন। এখানে আলু দিয়ে দিচ্ছি, 4টি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি ফালা করে। আলু আর কাঁচামরিচ দেওয়ার পরে একটু নেড়ে ছেড়ে দিব। এরপর দিয়ে দিচ্ছি আস্ত রসুন একটা, আমি কিন্তু আর কোনো রকমের জল ব্যবহার করব না। ঢাকনা দিয়ে হাঁড়ির মুখটি বন্ধ করে দিব। এখন খামি দিয়ে মুখটা বন্ধ করে দিচ্ছি। ময়দার খামিটি দিয়ে পুরো মুখটি বন্ধ করে দিয়েছি, যেন ভিতরের বাষ্পটি বের হয়ে না যায়। চুলার জালটি মিডিয়ামে রেখে আমি 8 ঘন্টা মাংসটি রান্না করে নিব। মাঝে মাঝে হাঁড়িটাকে এভাবে হাত দিয়ে ডুলিয়ে দিতে হবে, যেহেতু এখানে নাড়াচাড়া যাবে না, সেজন্য মাঝে মাঝে এইভাবে ঘুরিয়ে দিয়ে নেড়ে দিতে হবে। এখন আমার 8 ঘন্টা রান্না করা হয়ে গিয়েছে। চুলার জালটি বন্ধ করে দিচ্ছি। একটি চাকুর সাহায্যে আমি ঢাকনাটি তুলে নিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। এখন সব ময়দা পরিষ্কার করে নিচ্ছি। বন্ধুরা, মাটির হাঁড়িতে আমাদের বিফ রান্না হয়ে গিয়েছে। ঢাকনাটা তুলে দেখাচ্ছি। দেখে হয়তো বুঝতে পেরেছেন মাংসটি কত লোভনীয় হয়েছে। মাটির হাঁড়িতে বিফ রান্না করে আমি দেখিয়েছি। আসলে মাটির হাঁড়িতে আর মাটির চুলায় রান্না করলে স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যায়।
আমি আমার বাসায় কিভাবে রান্না করি সেটি আমি আপনাদের সাথে শেয়ার করেছি। আশা করছি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন। হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আবার আমি চলে এসেছি আপনাদের সামনে আরেকটি নতুন ভিডিও নিয়ে। আজকে আমার ভিডিও হচ্ছে বাজারের চাইতেও মজাদার 2টি উপকরণে তিলের খাজা। চলুন তাহলে ভিডিওটি দেখা যাক। তিলের খাজা বানানোর জন্য এখানে 1 কিলো তিল নিয়ে নিয়েছি। তিলের খাজা বানানোর জন্য চুলায় একটা হাঁড়ি বসিয়ে আমি তিলগুলা দিয়ে দিচ্ছি। এবার চুলার জালটি মিডিয়ামে রেখে তিলগুলা লালচে করে ভেজে নিতে হবে। তিলের খাজা বানানোর জন্য মুদির দোকান থেকে 1 কিলো তিল নিয়ে নিয়েছি। তিলগুলাকে আমি ঝেড়ে ভালোভাবে ছেলে পরিষ্কার করে নিয়েছিলাম। এবার একটু লালচে করে ভেজে নিব। চুলার জাল মিডিয়ামে রেখে লালচে করে ভেজে নিচ্ছি। চুলার জাল মিডিয়ামে রেখে ভালোভাবে নেড়ে ছেড়ে ভেজে নিচ্ছি। আমি কিন্তু আবারও বলছি, ভাজার আগে তিলগুলা কিন্তু ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে, নাহলে খাওয়ার সময় ভালো লাগবে। সেজন্য আগে ভালোভাবে পরিষ্কার করে তারপর ভেজে নিতে হবে। এখন আমাদের তিল ভাজা হয়ে গিয়েছে। এ পর্যায়ে নামিয়ে নিব। ভাজা শেষে আমি একটি থালির মধ্যে রেখে দিচ্ছি। এবার একই কড়াইতে আমি 1/2 কাপ পানি দিয়ে দিচ্ছি। 1 কিলো তিলের জন্য 500 গ্রাম গুড় নিয়ে নিয়েছি, সেটি দিয়ে দিচ্ছি। এখন ভালোভাবে নেড়েচেড়ে গুড়টাকে মিশিয়ে নিচ্ছি পানির সাথে। গুড়টা কিন্তু আমি আগে ভেঙে নিয়েছি। গুড় জাল দেওয়ার সময় কিন্তু জালটা বাড়িয়ে দিতে পারবেন। নেড়েচেড়ে ভালোভাবে গুড়টাকে মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে খেয়াল রাখতে হবে গুড় যেন পুড়ে না যায়। গুড় যদি পুড়ে যায় তাহলে খাজা খেতে ভালো লাগবে না, তিতো হয়ে যাবে। তিলের খাজাকে সুন্দর পারফেক্টভাবে কাটার জন্য আমি এখানে একটি পলিব্যাগ নিয়ে নিয়েছি। এখন এই পলিব্যাগটাকে আমি সুন্দরভাবে কেটে নিচ্ছি 2 সাইডে। তিলের খাজা যদি সুন্দর পারফেক্টভাবে কাটতে চান তাহলে এই প্রসেসটা খেয়াল করবেন। পলিব্যাগ কাটা হয়ে গিয়েছে। পলিব্যাগের এক সাইডে আমি কিছুটা তেল দিয়ে দিচ্ছি। এখানে আমি সাদা তেলটা দিয়েছি, আপনারা চাইলে সরিষার তেলও ইউজ করতে পারবেন। তেল দেওয়ার পরে একটি ব্রাশের সাহায্যে আমি এক সাইডে ব্রাশ করে নিচ্ছি। পলিব্যাগে তেল দেওয়ার কারণ হচ্ছে যে তিলটা আমি এখানে দিব সেটি যেন পলিব্যাগে লেগে না যায়। তেলটা দেওয়ার কারণে পলিব্যাগে লাগবে না। তেল ব্রাশ করা হয়ে গিয়েছে। গুড়টা আমি চুলায় দিয়েছি, সেটি এখন হয়ে এসছে। তিলের খাজা বানানোর জন্য আমি এখানে গুড় নিয়ে নিয়েছি। আপনারা চাইলে চিনিও দিতে পারবেন। গুড় দিয়ে খেলে কিন্তু ভালো হয়, সেজন্য আমি এখানে গুড় নিয়ে নিয়েছি। এখন গুড়ের মধ্যে আমি 2 চিমটি খাবার সোডা দিয়ে দিচ্ছি। সোডা দিয়ে আবার নেড়ে চেড়ে নিচ্ছি। সোডা দেওয়ার কারণে যে তিলের কাজাটা আমরা বানাবো সেটি অনেকটাই ক্রিসপি হবে। সেই কারণে সোডাটা দেওয়া। আপনারা পছন্দ না করলে স্কিপ করতে পারবেন। তিলের খাজা বানানোর সময় সব সময় খেয়াল রাখতে হবে মিঠার চাইতে তিলটা বেশি থাকে, কারণ তিলের থেকে যদি মিঠা বেশি হয় খেতে ভালো লাগে না, ভালো হয় না। সেই জন্য সব সময় মিঠার থেকে তিলটা বেশি দেওয়ার চেষ্টা করবে।
গুড় আমাদের পারফেক্টভাবে হয়েছে কিনা সেটি এখন চেক করে নিচ্ছি। একটি বাটিতে অল্প পরিমাণের পানি নিয়ে অল্প গুড় দিয়ে দিলাম। পানি থেকে তোলার পরে যদি দেখেন গুড়টা নরম তাহলে আর একটু জাল দিতে হবে। যদি শক্ত হয়ে যায় তাহলে আমাদের গুড় রেডি হয়ে গিয়েছে। আমি দেখাচ্ছি, এখন একটু শক্ত, আমাদের গুড় রেডি হয়ে গিয়েছে। গুড় চেক করার নিয়ম হচ্ছে ঠিক এরকম। আপনারাও এরকম একটি বাটি নিয়ে বাটির মধ্যে পানি দিয়ে অল্প গুড় দিয়ে চেক করে নিতে পারবেন। এখন আমাদের গুড় পারফেক্টভাবে হয়ে গিয়েছে। যে তিলটা আমি রেখেছিলাম খাজা বানানোর জন্য সেটি দিয়ে দিব। অল্প অল্প করে আমি মিশিয়ে নিচ্ছি। চুলার জালটি বন্ধ করে ভালোভাবে গুড়ের সাথে তিলটা মিশিয়ে নিয়েছি। অবশ্যই চুলা থেকে নামিয়ে অথবা চুলা বন্ধ করে গুড়টা মিশাতে হবে। চুলার উপরে কিন্তু মিশানো যাবে না জ্বালিয়ে, না হলে গুড়টা লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। গুড়টাকে ভালোভাবে তিলের সাথে মিশিয়ে নিয়েছি। এই পর্যায়ে প্লাস্টিকের মধ্যে ঢেলে নিচ্ছি। এবার প্লাস্টিক দিয়ে ভালোভাবে হাত দিয়ে শেপ দিয়ে নিচ্ছি। আপনারা এই কাজটি বেলুন দিয়েও করতে পারবেন, হাত দিয়েও করতে পারবেন। বেলুনের সাহায্যে আমি এটাকে বেলে চ্যাপটা করে নিয়েছি। এখন এটাকে শেপ দিয়ে কেটে নিচ্ছি। এই কাজটা কিন্তু গরম থাকা অবস্থায় করতে হবে, দ্রুত করতে হবে। ঠান্ডা হয়ে গেলে কাটতে কিন্তু কষ্ট হবে। তিল দিয়ে শুধু কাজা আর মোয়ানা অনেক ধরনের রেসিপিও করা যায়। তিলের খাজা বানানো কিন্তু অনেক সহজ। আপনারা ঘরে বানিয়ে খেতে পারবেন। দুইটি উপকরণ দিয়ে তিলের খাজা বানানো একদম সহজ। আমি ছোট ছোট শেপ দিয়ে কেটে নিব। আপনারা চাইলে বড়ও করতে পারবেন, যে যার মন মতো সাইজ করতে পারবে, বড় ছোট কোনো সমস্যা নেই। এখন আমাদের তিলের খাজা কমপ্লিট হয়ে গিয়েছে। আপনারা হয়তো দেখে বুঝতে পারতেছেন আমি ছোট ছোট করেছি। আপনারা চাইলে বড়ও করতে পারবেন। আসলে ছোট ছোট খেতে কিন্তু ভালো লাগে, সেজন্য আমি ছোট করেছি। আপনারা হয়তো শুনে বুঝতে পারতেছেন মচমচে হয়েছে এই তিলের খাজাটি। কম সময়ের মধ্যে দুইটি উপকরণে আমি তিলের খাজা বানিয়ে আপনাদের সাথে শেয়ার করেছি। আশা করছি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন।
ভিডিওতে কিন্তু দেখাইনি আপনাদেরকে, কিন্তু কালকেই দেখাবো, কালকে সকালেই দেখাবো, আনারস দেখাবো, বুঝেছেন? গাইস দেখেন, আমার জন্য বাপি স্ট্রবেরি গাছ এনেছিল। বাপি যখন স্ট্রবেরি গাছ এনেছিল, আমি মাটি না দিলে ওইটা খারাপ হয়ে যায়, তারপর পানি না দিলেও খারাপ হয়ে যায়, বেশি পানি দিলেও ওইটা মরে যায়, বুঝেছেন? ওইটার মধ্যে একটু কম 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 ওই কম পানি দিবেন, শুধু সকাল সকাল, বুঝেছেন? পানি না দিলে এটা খারাপ হয়ে যাবে। দেখেন আমার স্ট্রবেরিটা লাল, দেখছেন? আমি এটার জন্য কত কষ্ট করেছি। বাপিকে এটার জন্য বলতেছি, অনেকবার বলতেছি যে বাপি স্ট্রবেরি খাবো, বাপি স্ট্রবেরি খাবো, বাপি স্ট্রবেরি খাবো। তারপর বাপি দোকান থেকে স্ট্রবেরি গাছ এনেছিল। তারপর অনেক দিন যখন বৃষ্টি পড়েছে সকাল সকাল, তখন আমাকে পানি দিতে হয়নি, সেই জন্যই এটা এরকম ধরেছে। এ দেখেন কাঁচাও ধরেছে, এটা পেকে যাবে। তো আমি দেখেন, এটা কাঁচা ছিল, এটা কাঁচা ছিল, এটা কাঁচা ছিল, এটা কাঁচা ছিল, তো পেকে গেছে যে, দেখছেন? আরো অনেকগুলো ধরবে, তো দেখেন কতগুলো ফুল ফুটেছে। এতো ভিতরে, এতো ভিতরে আমার আঙ্গুরটা যেখানে সেখানে ফুল, দেখছেন? হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমি আবারও হাজির হয়েছি আপনাদের সামনে একটা নতুন রেসিপি নিয়ে। আজকে রেসিপি হচ্ছে পনসের মিষ্টি। ঝটপট কীভাবে পনসের মিষ্টি বানিয়ে বাড়িতে গরম গরম খেতে পারবেন, সেটি আমি আপনাদের সাথে শেয়ার করব। পনসের মিষ্টি বানানোর জন্য 1 লিটার গরুর দুধ নিয়ে নিয়েছি। এটি কিন্তু খাঁটি গরুর দুধ। খাঁটি গরুর দুধ দিয়ে পনসের মিষ্টি বানাবো আজকে। মিষ্টি বানানোর জন্য দুধগুলা বলক আসা পর্যন্ত জাল দিয়ে নিব। আপনারা হয়তো দেখতে পাচ্ছেন যে গরুর দুধটি আমি ছানা কাটার জন্য চুলায় দিয়েছি, সেটা বলক আসতে শুরু করেছে। বলক আসার পর আমি দুধটি নামিয়ে নিচ্ছি। দুধটা নামানোর কিছুক্ষণ পরে এখানে সিরকা দিয়ে ছানা কেটে নিচ্ছি। আমি কিন্তু 2 চামচের মতো সিরকা দিয়েছি, দেখতে পাচ্ছেন ছানাটা কেটে আসছে। ছানা কাটার জন্য পরিষ্কার একটি সাদা সুতির কাপড় নিয়ে নিয়েছি। কেটে রাখা ছানাগুলা এখন আমি ছেঁকে নিচ্ছি। পানি দিয়ে ছানাটিকে ধুয়ে নিতে হবে। এরপর বাকি পানিগুলা এভাবে চিপে ফেলে নিচ্ছি। মিষ্টির শিরা বানানোর জন্য 1 লিটার পানি নিয়ে নিচ্ছি। 1 কাপ চিনি দিয়ে দিচ্ছি। 3টে এলাচ দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য। এবার আমি ভালো করে শিরাটা ফুটিয়ে নিচ্ছি।
মিষ্টি বানানোর জন্য যে ছানাটি আমি কেটে রেখেছিলাম সেটি পানি জড়িয়ে নিয়ে নিয়েছি। 3 ঘন্টার মতো পানি জড়াতে দিচ্ছি। এটা আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন ছানার পানি একদম শুকিয়ে গিয়েছে। এখন ছানাটাকে মথে নিতে হবে। ছানা মথানোর আগে এখানে আমি 1 চামচ আটা দিয়ে দিচ্ছি। এবার ভালোভাবে মথে নিচ্ছি। ছানাটা কিন্তু এভাবে হাতের তালু দিয়ে কষে কষে মুছতে হয়। ছানা ভালোভাবে মথে নেওয়ার পরে এখন মথে নেওয়া হয়ে গিয়েছে। আপনারা হয়তো দেখে বুঝতে পারছেন। এখন আমি এক সাইডে করে রেখে ছোট ছোট বল বানিয়ে নিচ্ছি। আপনারা হয়তো দেখে বুঝতে পারছেন। মিষ্টির বল বানানোর জন্য একটু প্রেসার দিয়ে করবেন এভাবে হাতের তালুতে। আপনাদের যদি মনে হয় খুলে যাচ্ছে তাহলে আর একটু ভালোভাবে মথে নেবেন। আমি একে একে সব বল রেডি করে নিচ্ছি। 1 লিটার দুধ থেকে আমি ছানা কেটে মিষ্টির জন্য বল করে নিয়েছি। এখানে আমি এই সাইজের করেছি। আপনারা মন মতো যে যার মন মতো সাইজ করতে পারবেন। এখানে আমার 11টি হয়েছে। ছোটো করেছি সেই জন্য আপনারা চাইলে বড় করতে পারবেন। এখন শিরার মধ্যে আমি একে একে বলগুলো দিয়ে দিচ্ছি। এখন একটু নেড়ে ছেড়ে দিব আস্তে আস্তে। চুলার জাল কিন্তু বাড়িয়ে দিতে হবে, মিডিয়ামে দিলে হবে না। এখন 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি। চুলার জাল হাইতে রেখে 10 মিনিট রান্না করে নিচ্ছি। 10 মিনিট পর চুলার জালটি বন্ধ করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন, দেখে বোঝা যাচ্ছে মিষ্টিগুলা কত সুস্বাদু লোভনীয় হয়েছে। মিষ্টি ফুলে ডাবল হয়ে গিয়েছে। এখন আমাদের মিষ্টি কমপ্লিট হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন, দেখতে কত সুন্দর লোভনীয় লাগতেছে। আমি একটি ভেঙে দেখাচ্ছি। পঞ্চের মিষ্টি দেখতে পাচ্ছেন। আশা করছি আমার এই ঝটপট মিষ্টি রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। এই গরমে সারাদিনের ক্লান্তি দূর করার জন্য আজকে আমার এই রেসিপি। আজকের রেসিপি হচ্ছে মহব্বতের শরবত কিংবা ভালোবাসার শরবত। আশা করছি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদেরকে অনুরোধ করছি। মহব্বতের শরবত বানানোর জন্য এখানে আমি 1 টুকরা তরমুজ নিয়ে নিয়েছি। তরমুজটাকে কেটে ছোট করে টুকরো করে নিচ্ছি। তরমুজটাকে আমি কেটে টুকরো করে ছোটো করে নিয়েছি। এখন ব্লেন্ডার করতে দিব। ব্লেন্ডার করার জন্য আমি এগুলো দিয়ে দিচ্ছি।
মহাপদের শরবত বানানোর জন্য আমি এখানে 8টা শিবের দুধ নিয়ে নিয়েছি। আপনারা চাইলে যে কোনো ব্র্যান্ডের দুধ নিতে পারবেন। 8টা শিবের দুধের মধ্যে আমি এখানে পানি মিশিয়ে নিয়েছিলাম, পানি মিশিয়ে ঠান্ডা করে নিয়েছি। এখন তরমুজের সাথে আমি অল্প দুধ মিশিয়ে দিচ্ছি ব্লেন্ডার করার জন্য। এখানে আমি জ্যাম দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে রুয়াবজা দিতে পারবেন, আমাদের রুয়াবজা পছন্দ না, সেই জন্য জ্যাম দিয়ে দিচ্ছি। এখানে 3 চামচের মতো আমি এখানে জ্যাম দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু আমি কোনো রকমের চিনি ইউজ করব না, যেহেতু জ্যাম, মিল্ক আর তরমুজ তিনটা উপকরণ কিন্তু মিষ্টি, সেজন্য আমি এখানে কোনো রকমের চিনি ইউজ করব না। আপনারা চাইলে ইউজ করতে পারবেন আপনাদের পছন্দ অনুযায়ী। আপনাদের যদি কারো থেকে মিষ্টি খেতে ইচ্ছে করে তাহলে চিনি দিতে পারবেন। এখন যে মহাপদের শরবতের জন্য আমি এখানে তরমুজটা ব্লেন্ডার করে দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি যে লিকুইড দুধ আমি রেখেছিলাম সেটি দিয়ে দিচ্ছি। এরপর আমি এক টুকরা তরমুজকে কেটে ছোট ছোট টুকরো করে কিউব করে নিয়েছি, দেখতে পাচ্ছেন। মহাপদের শরবতের জন্য মূল উপকরণ হচ্ছে তরমুজ। আপনারা চাইবেন তরমুজ নেওয়ার সময় যতটা সম্ভব লাল নেওয়ার জন্য, লাল নিলে কিন্তু কালারটা অনেক সুন্দর আসে। তরমুজটাকে কেটে ছোট ছোট টুকরো করে নেওয়ার পরে আমি সব বিচি এখান থেকে ফেলে দিয়েছি। বিচি থাকলে কিন্তু খেতে ভালো লাগে না মুখে লাগলে, সেজন্য আমি এখানে বিচি পরিষ্কার করে নিয়েছি ভালোভাবে। এখন এখানে কেটে ছোট ছোট টুকরো করে রাখা তরমুজগুলোকে দিয়ে দিচ্ছি। এখানে আমি কিছু বরফ দিয়ে দিচ্ছি। মহাপদের শরবত কিন্তু ঠান্ডা খেতে অনেক ভালো লাগে, আপনারা চেষ্টা করবেন খাওয়ার আগে যেন ঠান্ডা করে খেতে পারেন, চেষ্টা করবেন। খাওয়ার আগে ফ্রিজে রেখে দিবেন, না হলে বরফ দিয়ে দিবেন। এই গরমে সারাদিনের ক্লান্তি দূর করতে এই মহাপদের শরবত কিন্তু অনেক উপকারে আসবে। আপনারা ঘর বাসায় একবার ট্রাই করে দেখবেন এই মহাপদের শরবত। এই মহাপদের শরবত কিন্তু দেশে ও দেশের বাইরে অনেক নাম করেছে। আমি আজকে আমার বাসায় বানিয়ে নিয়েছি, খেতে কিন্তু অনেক দারুণ হয়েছে, সবার অনেক ভালো লেগেছে। আশা করছি আপনাদেরও ভালো লাগবে। এই গরমে সারাদিনের ক্লান্তি দূর করতে বাড়িতে বানিয়ে নিতে পারবেন চটপট এই মহাপদের শরবত। আশা করছি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন। দেখা হবে আরেকটি নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বন্ধুরা কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমি আবারও হাজির হয়েছি আপনাদের সামনে আরেকটি নতুন রেসিপি নিয়ে। আজকের রেসিপি হচ্ছে ছোট চিংড়ি মাছ ভুনা। কম মশলায় কম উপকরণে কিভাবে বাড়িতে অনেক স্বাদ করে ছোট চিংড়ি মাছ ভুনা খেতে পারবেন, সেই রেসিপিটি আমি আপনাদের সাথে শেয়ার করছি। আশা করছি আমার রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। চিংড়ি মাছ রান্না করার জন্য আমি এখানে চিংড়ি নিয়ে নিয়েছি, কেটে সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি চিংড়িগুলা। এখন চিংড়ি মাছের মধ্যে 1/2 চামচ লবণ দিয়ে দিচ্ছি, 1/2 চামচ হলুদের গুঁড়া, ভালোভাবে মিশিয়ে নিচ্ছি চিংড়ি মাছের সাথে হলুদ আর লবণ।
চিংড়ি মাছ ভাজা করার জন্য চুলায় একটি তাওয়া বসিয়ে তেল দিয়ে গরম করে নিয়েছি। এখন চিংড়ি মাছ দিয়ে দিচ্ছি। এখন চিংড়ি মাছগুলোকে ভেজে নিব। এপাশ ওপাশ করে উল্টিয়ে ভেজে নিচ্ছি। চিংড়ি মাছ আপনারা বাছতেও পারেন, না বাছতেও পারেন। চিংড়ি মাছ ভাজার কারণ হচ্ছে কালারটি সুন্দর হয়। চিংড়ি মাছ যদি ভেজে নেওয়া যায় রান্নার আগে। চিংড়ি মাছগুলো চাইলে আপনারা বাছতেও পারেন, আবার নাও বাছতে পারেন। চিংড়ি মাছ ভাজার কারণ হচ্ছে চিংড়ি মাছ যদি ভাজা হয় তাহলে কালারটি সুন্দর আসে। সেজন্য চিংড়ি মাছগুলো আগে রান্না করার আগে একটু ভেজে নিতে হয়। চিংড়ি মাছগুলো কিন্তু বেশি ভাজতে যাবেন না, বেশি ভাজতে গেলে কিন্তু এগুলো শক্ত হয়ে যাবে। হালকা ভেজে নিয়েছি, এবার তুলে নিচ্ছি। চিংড়ি মাছ রান্না করার জন্য আমি এখানে কিছু মশলা নিয়ে নিয়েছি, সেটি দেখাচ্ছি। আমি এখানে কি কি নিয়েছি। নিয়ে নিচ্ছি লবণ স্বাদ মতো, 4টে কাঁচামরিচকে ফালা করে নিয়েছি, কিছু গোটা গরম মশলা নিয়ে নিয়েছি, পেঁয়াজ নিয়ে নিচ্ছি একটা বড় সাইজের, রসুন নিয়ে নিয়েছি 2 চামচ, মরিচের গুঁড়া নিয়ে নিয়েছি 2 চামচ, জিরা গুঁড়া নিয়ে নিয়েছি 1 চামচ, হলুদের গুঁড়া নিয়ে নিয়েছি 1 চামচ। আমি এইসব মশলা চিংড়ি মাছ রান্না করার জন্য নিয়ে নিয়েছি। এখন চুলায় একটি হাঁড়ি বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি। যে তেলে আমি চিংড়ি মাছ ভুনা করেছিলাম সে তেলটিও দিয়ে দিয়েছি। এখন তেল গরম হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি গরম মশলা। গরম মশলা আর তেজপাতা দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ। পেঁয়াজগুলোকে একটু নেড়ে ছেড়ে ভাজা করার পর এখানে দিয়ে দিব রসুন। পেঁয়াজ আর রসুন দেওয়ার পরে আর 2 মিনিট ভেজে নিচ্ছি। পেঁয়াজ আর রসুন দেওয়ার পরে কিছুক্ষণ ভেজে নিয়ে লাল করে নিচ্ছি। পেঁয়াজ আর রসুন ভাজার পরে এখানে দিয়ে দিচ্ছি যে মশলা আমি রেখেছিলাম, সব মশলা দিয়ে দিচ্ছি। এবার অল্প অল্প জল দিয়ে কষিয়ে নিব। যে মশলা আমি চিংড়ি মাছের জন্য কষাতে দিয়েছি সেটি 2 মিনিট কষিয়ে নিয়েছি।
এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো কুচি। এবার আরও কিছুক্ষণ আমি কষিয়ে নিচ্ছি। আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক দিতে ভুলবেন না। টমেটো দিয়ে আমি আরও ভালোভাবে কষিয়ে নিয়েছি। আপনারা হয়তো দেখতে পাচ্ছেন মশলা কষিয়ে গিয়েছে, উপরে তেল বেশি উঠেছে। এবার ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি যে কাঁচামরিচ আমি ফালা করে রেখেছিলাম সেটি দিয়ে দিচ্ছি। আমি কিন্তু এই চিংড়ি মাছ রান্না করার জন্য বেশি মশলা ইউজ করি নাই, একদম ঘরোয়া মশলা দিয়ে রান্না করে দেখিয়েছি। অনেকেই চিংড়ি মাছ রান্না করলে কিন্তু অনেক কিছু দেয়, আমি বেশি কিছু দিই নাই। কম মশলা কম উপকরণে কিভাবে চিংড়ি মাছ মজা করে খেতে পারবেন সে ভিডিওটি আমি আপনাদের সাথে শেয়ার করেছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। এখন আমাদের চিংড়ি মাছ হয়ে এসছে। এর মধ্যে দিয়ে দিব কিছু ধনেপাতা কুচি। আপনারা চাইবেন বাড়িতে কম মশলায় কম উপকরণে স্বাস্থ্যকরভাবে খাওয়ার জন্য। চিংড়ি মাছ কিন্তু মশলা কষানোর পরে চিংড়ি মাছ দিলে আর বেশিক্ষণ রান্না করা যাবে না। এখন আমাদের চিংড়ি মাছ হয়ে গিয়েছে। চিংড়ি মাছ কিন্তু বেশি রান্না করলে শক্ত হয়ে যায়। এখন আমি চুলা বন্ধ করে নামিয়ে নিচ্ছি। কম মশলায় কম উপকরণে আমাদের চিংড়ি মাছ বোনা হয়ে গিয়েছে, আপনারা হয়তো দেখতে পাচ্ছেন। আমি কিন্তু বাড়িতে যেভাবে চিংড়ি মাছ বোনা করি, ছোটো চিংড়ি মাছ, সেটি আমি আপনাদের সাথে শেয়ার করেছি। আশা করছি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন। বাহ, কত স্বাদ! হ্যালো গাইস, আপনারা কেমন আছেন? আজকে আমি বানাবো যে আইসক্রিম, মহাব্বতের শরবতি আইসক্রিম। তারপর আমি নারকেলগুলো 6টার মধ্যে ভাগ করে দিয়ে দিব। তারপর আইসক্রিমগুলো এখানে ঢেলে দিব। এখন আমি দিতে চলেছি। নারকেলগুলো দেওয়া শেষ হলে তারপর আমি দিয়ে দিচ্ছি এই আইসক্রিমগুলো। দিতেও পারতেছি না। হয়েছে এবার এখন আমার পুরোপুরি
কুড়কুড়ি এগুলো দেওয়া শেষ হয়েছে। এবার আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন এটা হলো আইসক্রিমের কাঠি। এবার আমি আইসক্রিমের কাঠিগুলো দিয়ে ফেলতেছি। আপনারা তো দেখতেছেন। এবার আমি এটা ফ্রিজে রেখে দিতে চলেছি। গাইস, এখন আমি এটা খুলতে চলেছি। এই তো খুলে ফেলছি। এবার আমি এটা এখানে দিয়ে দিচ্ছি। একটু পর এটা ঠান্ডা হয়ে যাবে। গাইস, আমি যে আইসক্রিমটা বানাইছিলাম সেটা যে আমি এখানে রেখেছিলাম ফ্রিজে, সেটা এখন আমি নিব। ওই ওরে বাপরে। হ্যালো গাইস, অবশ্যই এটা হয়ে গেছে কিন্তু এটা খুলছে না। হ্যালো গাইস, এবার আমার আইসক্রিমটা রেডি। আপনারা চাইলে মাকে বলতে পারবেন আমাকে আইসক্রিমটা বানানোর জন্য। এই দেখেন, বাহ কত স্বাদ! আমার তো বিশ্বাসই হচ্ছে না আমি যে এই আইসক্রিমটা ঘরে খাচ্ছি। এতদিন তো আমি বাইরের আইসক্রিম খেতাম, এতদিন তো আমি একবার এখানে খাচ্ছি। ছোলার ডাল ভুনা করার জন্য এখানে আমি ছোলার ডাল নিয়ে নিয়েছি। এখানে একটি হাঁড়িতে ডালগুলো দিয়ে দিচ্ছি। ছোলার ডালগুলা সারা রাত ধরে ভিজিয়ে রেখেছিলাম, ভালো করে ধুয়ে সিদ্ধ করতে দিব। সিদ্ধ করার জন্য এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদের গুঁড়া। ছোলার ডাল সিদ্ধ করার সময় হলুদের গুঁড়া দিলে কালারটি কালচে হয়ে যাবে না, সেজন্য এখানে হলুদের গুঁড়া দেওয়া হয়েছে। এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ, হাফ চা চামচ সোডা নিয়ে নিয়েছি, সেটি দিয়ে দিচ্ছি। এই সোডা দেওয়ার ফলে ডালটি তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। এখানে 1 কিলো আলু নিয়ে নিয়েছি, ডালের সাথে সেই আলুটিও দিয়ে দিচ্ছি। যেহেতু আজকে আমার রেসিপি রমজান উপলক্ষে করা, এখানে আলু বেশি দেওয়ার কারণ হচ্ছে আমি আলুর চপও বানাবো এখানে, সেজন্য একই সাথে আলু সিদ্ধ দিয়ে দিয়েছি ছোলার ডালের সাথে। আপনারা চাইলে আলাদা করেও দিতে পারবেন, আমি একসাথে দিয়ে দিয়েছি। এখন এখানে পানি দিয়ে দিচ্ছি। পানি কিন্তু এখানে বেশি করে দিতে হবে যেন ডাল আর আলু ডুবে থাকে। পানি বেশি করে দিলে সিদ্ধ হতে সময় লাগবে না, ডাল আর আলু ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। এখন ঢাকনা দিয়ে ভালোভাবে ডাল আর আলু ভালোভাবে সিদ্ধ করে নিব। ডাল আর আলু সিদ্ধ হতে হতে এখানে আমি নিয়ে নিয়েছি মুসারির ডাল পেঁয়াজের জন্য। এই ডালটি আমি ভিজিয়ে রেখেছিলাম, দেখতে পাচ্ছেন ফুলে ডাবল হয়ে গিয়েছে। এখন এই ডালটি আমি শিলনোড়ার মধ্যে বেটে নিব। আপনারা চাইলে ব্লেন্ডারও করতে পারবেন। ডালটি বাটার সময় খেয়াল রাখতে হবে, এটা কিন্তু বেশি আমিষ করা যাবে না, একটু একটু আস্ত রাখতে হবে। পেঁয়াজও বানানোর জন্য আমাদের ডালটি বাটা হয়ে গিয়েছে। আপনারা হয়তো দেখতে পাচ্ছেন আমি ডালটি কিন্তু একদম পেস্ট করে ফেলি নেই, কিছু আস্ত আছে। এবার এই ডালের মধ্যে আমি মশলাগুলো অ্যাড করে দিব। এখানে 2টি বড় সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি,
পেঁয়াজের মধ্যে পেঁয়াজ যদি বেশি হয় তাহলে স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। এখানে 1 চামচ হলুদের গুঁড়া নিয়ে নিয়েছি আর 1 চামচ ধনে গুঁড়া নিয়ে নিয়েছি, সেটি দিয়ে দিচ্ছি। এক চামচ লবণ নিয়ে নিয়েছি, সেটিও দিয়ে দিচ্ছি। চারটে কাঁচামরিচ কুচি করে নিয়েছি, আপনারা ঝালটা জেনে বুঝে দিবেন। ধনেপাতা দিয়ে দিচ্ছি। এবার সব উপকরণ আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। পেঁয়াজতে সব মশলা ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন আমি এক সাইডে রেখে দিচ্ছি। যে ছোলার ডালটি আমি সিদ্ধ করতে দিয়েছিলাম সেটি দেখবো এখন সিদ্ধ হয়েছে নাকি। দেখতে পাচ্ছেন এই পর্যায়ে আমার ছোলার ডাল আর আলু সিদ্ধ হয়ে গিয়েছে। ডাল আর আলু সিদ্ধ হওয়ার পরে গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। এবার আলু আর ডালটি তুলে নিচ্ছি একটি চাকনির সাহায্যে। আপনারা হয়তো দেখে বুঝতে পাচ্ছেন কালারটি কালচে হয়ে যায় নাই। হলুদ দেওয়ার কারণে কালারটি চেঞ্জ হয়ে যায়নি। এখন আমি একে একে আলু আর ডাল তুলে নিচ্ছি। আলু আর ডাল তুলে আমি একটি জাখায় রাখতেছি। অবশিষ্ট যদি পানি থাকে এগুলো ঝরে যাওয়ার জন্য আমি একটি জাখার মধ্যে রাখতেছি। বেগুনি আর আলুর চপ বানানোর জন্য 1 কাপ বেসন নিয়ে নিয়েছি। এবার একটু ছেলে নিব। ছেলে নেওয়ার কারণে দলা ফাঁকা বেসনগুলো থাকবে না, ঝরঝরে হয়ে যাবে আর বাড়তি ময়লাগুলো চলে আসছে। আপনারাও কিন্তু অবশ্যই বেসনটি চেলে নেওয়ার চেষ্টা করবেন। বেগুনি আর আলু চপ বানানোর জন্য যে বেসনটা আমি নিয়েছিলাম সেখানে মশলা অ্যাড করে দিচ্ছি। 1 চামচ হলুদ দিয়েছি, 1 চামচ মরিচের গুঁড়া দিয়েছি, 1 চামচ ধনে গুঁড়া দিয়েছি, 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা, 1 চামচ লবণ দিয়ে দিচ্ছি। লবণটা স্বাদ মতো দিবেন। এখন অল্প অল্প পানি দিয়ে আমি এটাকে ভালোভাবে মিশিয়ে নিব। পানি কিন্তু একসাথে বেশি দিতে যাবেন না, অল্প অল্প পানি দিয়ে মিশাতে হবে, নাহলে ব্যাটারটা কিন্তু ভালো হবে না। যে বেসনের ব্যাটারটা আমি রেডি করেছিলাম সেটা এখন হয়ে গিয়েছে। যে ব্যাটারটি আমি রেডি করেছিলাম সেটা এখন হয়ে গিয়েছে। একটি হ্যান্ড রুশের সাহায্যে ভালোভাবে নেড়ে চেড়ে আমি ব্যাটারটা রেডি করে রেখেছি। এখন আমি চেক করে দেখাবো ব্যাটারটি ঠিক হয়েছে নাকি। ঠিক কিরকম থাকতে হবে বেগুনি আর আলু চপের জন্য। আমি এখন আমার আঙ্গুল চুবিয়ে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন পুরো আঙ্গুল কিন্তু ডেকে রয়েছে। ব্যাটারটি চেক করার কিন্তু এরকম নিয়ম, ঠিক হয়েছে নাকি। যদি আপনাদের কাছে যদি পাতলা হয়ে যায় তাহলে আর একটু বেসন দিয়ে আপনারা ঘন করে নিতে পারবেন।
এখন ব্যাটারটি রেডি হয়ে গিয়েছে, এটা আমি রেস্টে রেখে দিব 10 মিনিটের জন্য। যে আলুটি আমি সিদ্ধ করে রেখেছিলাম সেটি এখন ছুলে নিব। ছোলা ভুনা করার জন্য আর আলুর চপ বানানোর জন্য যে আলুটি আমি সিদ্ধ করে রেখেছিলাম সেটি ছুলে নিয়েছি। গ্রিল চিকেন বানানোর জন্য আমি এখানে 1.5 কেজি ওজনের একটি মুরগি নিয়ে নিয়েছি। আমি কিন্তু আগেই বলেছিলাম আজকের ভিডিওটি আমার পবিত্র রমজান উপলক্ষে করা। সারাদিন রোজা রাখার পরে অনেকের কিন্তু অনেক কিছু খেতে ইচ্ছে করে। কারো যদি গ্রিল চিকেন খেতে ইচ্ছে করে, ঘরে কম মশলা দিয়ে কম উপকরণে কিভাবে বানিয়ে খেতে পারবেন সেটি আমি আপনাদের সাথে শেয়ার করব। এই মুরগিটা আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি, পরিষ্কার করে নিয়েছি। এখন আমি মাঝখানে কেটে দিব। এই কাটাটা কিন্তু একদম হাড় পর্যন্ত যেতে হবে। এই কাটাটা দেওয়ার কারণে যেসব মশলা আমি মুরগির সাথে অ্যাড করব সেসব মশলা ভালোভাবে প্রবেশ করতে পারবে। আমি ভালোভাবে কেটে দিচ্ছি। সাইডেও কেটে দিচ্ছি। কম মশলা এবং কম উপকরণে যদি ঘরে গ্রিল চিকেন বানিয়ে খাওয়া যায় তাহলে আর বাজার থেকে কেন কিনে খেতে হবে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে কম উপকরণে কম মশলায় গ্রিল চিকেন বানিয়ে খেতে পারবেন বাসার মধ্যে। এখন আমার মুরগিটা কাটা শেষ হয়ে গেছে, আমি দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন। ভিতরে দেখাচ্ছি, আমি একদম ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। মশলা মাখানোর আগে কিন্তু ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। গ্রিল চিকেন বানানোর জন্য যেসব মশলার প্রয়োজন সেটি নিয়ে নিচ্ছি। 1 চামচ আদা বাটা, 2 চা চামচ রসুন বাটা, একটি বড় সাইজের পেঁয়াজ বাটা, 1 চামচ হলুদ, 1 চামচ মরিচ, ধনে গুঁড়া 1 চামচ, লবণ 1 চামচ, রাঁধুনি মশলা 1 চামচ। আমি এখানে রাঁধুনি মাংসের মশলাটা ইউজ করেছি। টক দই দিয়ে দিচ্ছি। টক দই আর লবণ আপনারা পছন্দ মতো দিতে পারবেন। 2 চামচ সয়া সস দিয়ে দিচ্ছি। এখানে আচার নিয়ে নিয়েছি, আমি জলপাইয়ের আচার নিয়েছি। আপনারা যে কোনো টক আচার ব্যবহার করতে পারবেন। জিরে বাটা দিয়ে দিচ্ছি। এবার সব উপকরণ আমি একসাথে মিশিয়ে নিব ভালোভাবে। এখন মশলার সাথে চিকেনটা মিশিয়ে নিব। চিকেনের সাথে ভালোভাবে মশলাটি মিশাতে হবে যেন সব মশলা চিকেনের ভিতরে প্রবেশ করতে পারে। চিকেনের মধ্যে সব মশলা মিশানো হয়ে গিয়েছে। এখন আমি এটা রেস্টে রেখে দিব 3 ঘন্টা।
মুরগির মধ্যে সব মশলা মিশানো হয়ে গেলে আমি পাটি এভাবে বেঁধে দিচ্ছি। পা বাঁধার কারণে গ্রিল চিকেনটা করতে সুবিধা হয়, সেজন্য আমি আগে থেকে পাটা বেঁধে দিচ্ছি। পা দুটোটা বেঁধে নিয়েছি, সব মশলা ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন এটাকে রেস্টে রেখে দিব 3 ঘন্টা। আপনারা চাইলে সারা রাতও রাখতে পারবেন। আসলে গ্রিল চিকেন যতক্ষণ ম্যারিনেট করে রাখতে পারেন তত ভালো। আমি 3 ঘন্টার মতো রাখবো। আলু চপ বানানোর জন্য যে আলুটি আমি সিদ্ধ করে রেখেছিলাম সেটি আমি চটকে নিয়েছি। এখানে পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি, আপনারা চাইলে কাঁচাও দিতে পারবেন, বেরেস্তা দিলে স্বাদ একটু বাড়ে। এখানে শুকনো মরিচ ভাঙা নিয়ে নিয়েছি, ধনে পাতা নিয়ে নিয়েছি। এখন সব কিছু আমি একটু মিক্স করে নিচ্ছি। এরপর এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ, চাট মশলা দিয়ে দিচ্ছি 1 চামচ, গরম মশলার গুঁড়া দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ, সরিষার তেল দিয়ে দিচ্ছি 1 চামচ। সব মশলা দেওয়ার পরে এবার মেখে নিব, আলুর সাথে মিক্স করে নিচ্ছি। আপনারা চাইলে কম মশলা দিয়ে করতে পারবেন। এসব মশলা দেওয়ার ফলে স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যায়, সেজন্য এখানে চাট মশলা আর গরম মশলা দেওয়া হয়েছে। এখন আলুর চপের মিশ্রণটা প্রস্তুত হয়ে গিয়েছে। বেগুনি বানানোর জন্য এখানে বেগুন নিয়ে নিয়েছি, পাতলা পাতলা করে কেটে নিচ্ছি। বেগুন কিন্তু পাতলা করে কাটতে হবে, বড় করে কাটলে কিন্তু বেগুনিটা ভালো হবে না। আমি এরকম পাতলা পাতলা করেছি। বেগুনের জন্য আমি 2 রকমের বেগুন নিয়েছি। বেগুনগুলোকে পাতলা পাতলা করে কাটার পরে এখানে দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো, 1/2 চা চামচ হলুদ দিয়ে দিচ্ছি, 1/2 চা চামচ মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। বেগুন ধুয়ে নিয়ে কাটার পরে এখানে হলুদ, লবণ, মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি। এবার সব কিছু মিশিয়ে নিচ্ছি। এভাবে বেগুনের সাথে মশলা মিক্স করার ফলে বেগুনি খেতে ভালো লাগে, সেজন্য এখানে হলুদ লবণ দিয়ে মিক্স করে নিয়েছি। ছোলার ডাল ভুনা করার জন্য এখানে পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ, পেঁয়াজ দেওয়ার 1 মিনিট পরে দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা। এরপর দিয়ে দিচ্ছি কিছু গোটা মশলা, গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি। এরপর নেড়ে ছেড়ে নিব যেন পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যায়। এরপর দিয়ে দিচ্ছি রসুন 2 চামচ, 5টি কাঁচামরিচকে কুচি করে নিয়েছি সেটি দিয়ে দিচ্ছি। আপনারা যে যার মন মতো জাল দিতে পারবেন।
1 চা চামচ লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে একটু ভেজে নিচ্ছি। কালারের জন্য 1/2 চা চামচ হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি, 1/2 চা চামচ মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি। এরপর অল্প জল দিয়ে দিচ্ছি। অল্প অল্প জল দিয়ে মশলাটি কষিয়ে নিচ্ছি। যে আলুটি আমি সিদ্ধ করে রেখেছিলাম সেটি হাত দিয়ে একটু চটকে নিয়েছি, একদম পুরা চটকায়নি, কিছু আস্ত আছে। এখন সেটি দিয়ে দিচ্ছি। আলু দিয়ে আমি আরেকটু কষিয়ে নিচ্ছি। আলুর সাথে মশলাগুলো কষানোর পরে এখানে দিয়ে দিচ্ছি টমেটো। টমেটো দিয়ে আমি 8 মিনিট কষিয়ে নিচ্ছি। সব মশলা কষানো হয়ে গিয়েছে। যে ছোলার ডালটি আমি সিদ্ধ করে রেখেছিলাম সেটি একটু হাত দিয়ে চটকে নিয়েছি। চটকে নেওয়ার ফলে এগুলো ছোলার ডাল ভুনা কিন্তু খেতে অনেক মজা লাগে, আপনারা করে দেখবেন। ছোলার ডাল দিয়ে এখন একটু নেড়ে চেড়ে নিচ্ছি। আমি আরও 5 মিনিট রান্না করে নিব। ছোলার ডালগুলা 5 মিনিট ধরে নেড়ে চেড়ে রান্না করার পরে দেখতে পাচ্ছেন কালারটি কত সুন্দর হয়েছে। আমি আবারও বলছি, আজকে আমার রেসিপি হচ্ছে পবিত্র রমজান মাস উপলক্ষে। আজকে আমার 1-2টা রেসিপি না, অনেকগুলো রেসিপি আমি একসাথে দেখাবো আপনাদেরকে। এখন আমাদের ছোলার ডাল বোনা হয়ে গিয়েছে। আমি কিছু ধনেপাতা অ্যাড করে দিচ্ছি। আপনারা হয়তো দেখে বুঝতে পাচ্ছেন ছোলার ডাল বোনাটি কত সুন্দর এবং লোভনীয় হয়েছে। এখন আমাদের ছোলার ডাল বোনা হয়ে গিয়েছে। এখন আমি নামিয়ে নিচ্ছি। ঝটপট বানিয়ে ইফতারের সাথেও খেতে পারবেন। পন্সের মিষ্টি বানানোর জন্য 1 লিটার গরুর দুধ নিয়ে নিয়েছি। এটা কিন্তু খাঁটি গরুর দুধ। খাঁটি গরুর দুধ দিয়ে পন্সের মিষ্টি বানাবো আজকে। মিষ্টি বানানোর জন্য দুধগুলা বলক আসা পর্যন্ত জাল দিয়ে নিব। আপনারা হয়তো দেখতে পাচ্ছেন যে গরুর দুধটি আমি ছানা কাটার জন্য চুলায় দিয়েছি, সেটা বলক আসতে শুরু করেছে। বলক আসার পর আমি দুধটি নামিয়ে নিচ্ছি। দুধটা নামানোর কিছুক্ষণ পরে এখানে সিরকা দিয়ে ছানা কেটে নিচ্ছি। আমি কিন্তু 2 চামচের মতো সিরকা দিয়েছি। দেখতে পাচ্ছেন ছানাটা কেটে আসছে। ছানা কাটার জন্য পরিষ্কার একটি
সাদা সুতির কাপড় নিয়ে নিয়েছি। কেটে রাখা ছানাগুলা এখন আমি ছেঁকে নিচ্ছি। পানি দিয়ে ছানাটিকে ধুয়ে নিতে হবে। এরপর বাকি পানিগুলা এভাবে চিপে ফেলে নিচ্ছি। মিষ্টির শিরা বানানোর জন্য 1 লিটার পানি নিয়ে নিচ্ছি। 1 কাপ চিনি দিয়ে দিচ্ছি। 3টে এলাচ দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য। এবার আমি ভালো করে শিরাটা ফুটিয়ে নিচ্ছি। মিষ্টি বানানোর জন্য যে ছানাটি আমি কেটে রেখেছিলাম সেটি পানি জড়িয়ে নিয়ে নিয়েছি। 3 ঘন্টার মতো পানি জড়াতে দিচ্ছি এটা আমি। দেখিয়ে দিচ্ছি, দেখুন ছানার পানি একদম শুকিয়ে গিয়েছে। এখন ছানাটাকে মথে নিতে হবে। ছানা মথানোর আগে এখানে আমি 1 চামচ আটা দিয়ে দিচ্ছি। এবার ভালোভাবে মথে নিচ্ছি। ছানাটা কিন্তু এভাবে হাতের তালু দিয়ে কষে কষে মথতে হয়। ছানা ভালোভাবে মথে নেওয়ার পরে এখন মথে নেওয়া হয়ে গিয়েছে। আপনারা হয়তো দেখে বুঝতে পারছেন। এখন আমি এক সাইডে করে রেখে ছোট ছোট বল বানিয়ে নিচ্ছি। আপনারা হয়তো দেখে বুঝতে পারছেন। মিষ্টির বল বানানোর জন্য একটু প্রেসার দিয়ে করবেন এভাবে হাতের তালুতে। আপনাদের যদি মনে হয় খুলে যাচ্ছে তাহলে আর একটু ভালোভাবে মথে নেবেন। আমি একে একে সব বল রেডি করে নিচ্ছি। এই রমজানে কারো যদি মিষ্টি খেতে ইচ্ছে করে তাহলে বাড়িতে বানিয়ে নিতে পারেন। এক লিটার দুধ থেকে আমি ছানা কেটে মিষ্টির জন্য বল করে নিয়েছি। এখানে আমি এই সাইজের করেছি। আপনারা মন মতো যে যার মন মতো সাইজ করতে পারবেন। এখানে আমার 11টি হয়েছে। ছোট করেছি সেই জন্য আপনারা চাইলে বড় করতে পারবেন।
এখন শিরার মধ্যে আমি একে একে বলগুলো দিয়ে দিচ্ছি। এখন একটু নেড়ে ছেড়ে দিব আস্তে আস্তে। চুলার জাল কিন্তু বাড়িয়ে দিতে হবে, মিডিয়ামে দিলে হবে না। এখন 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি। চুলার জাল হাইতে রেখে 10 মিনিট রান্না করে নিচ্ছি। 10 মিনিট পর চুলার জালটি বন্ধ করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন, দেখে বোঝা যাচ্ছে মিষ্টিগুলা কত সুস্বাদু লোভনীয় হয়েছে। মিষ্টি ফুলে ডাবল হয়ে গিয়েছে। এখন আমাদের মিষ্টি কমপ্লিট হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন, দেখতে কত সুন্দর লোভনীয় লাগতেছে। আমি একটি ভেঙে দেখাচ্ছি। পঞ্চের মিষ্টি দেখতে পাচ্ছেন। আশা করছি আমার এই ঝটপট মিষ্টি রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন। যদি কারো ভালো লাগে এই রমজানে বানিয়ে ঝটপট খেয়ে ফেলতে পারবেন, বানিয়ে ইফতারের সাথেও খেতে পারবেন। বেগুনি আর আলুর চপ বানানোর জন্য যে বেসনের গোলাটা আমি রেডি করেছিলাম সেটির মধ্যে 1/2 চা চামচ বেকিং পাউডার দিয়ে দিচ্ছি। বেকিং পাউডার দিয়ে আমি আবারও নেড়ে চেড়ে নিচ্ছি। ভালোভাবে নেড়ে ছেড়ে মিশিয়ে নিয়েছি। আলুর চপ আর বেগুনি বানানোর জন্য চুলায় একটি হাঁড়ি বসিয়ে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। তেল কিন্তু বেশি করে দিতে হয়, আমি বেশি করে দিয়ে দিয়েছি। তেল আমার গরম হয়ে গিয়েছে। এই গরম তেল আমি যে বেসনের গোলাটা রেডি করেছিলাম ওখানে 2 চামচ দিয়ে দিচ্ছি। তেল দেওয়ার পরে আমি আবারও ভালোভাবে নেড়ে দিচ্ছি, ভালোভাবে মিক্স করে ফেলতেছি। এই তেলটি দেওয়ার কারণে বেগুনি অনেকক্ষণ ধরে মচমচা থাকবে। তেলের মধ্যে আমি এখন একে একে বেগুনগুলো দিয়ে দিব। চুলার জালটি কিন্তু মিডিয়ামে রাখতে হবে, বাড়িয়ে বা কমিয়ে দিলে হবে না। বেগুনগুলো উল্টা দিচ্ছি, যেগুলো আগে দিয়েছি সেগুলো আগে উল্টা দিয়েছি, যেগুলো পরে দিচ্ছি এগুলো পরে উল্টাচ্ছি। দেখতে পাচ্ছেন, বেগুনগুলো ফুলে ডাবল হয়ে গিয়েছে।
এখন আমাদের বেগুনি ভাজা হয়ে গিয়েছে, আপনারা হয়তো দেখতে পাচ্ছেন কি সুন্দর ব্রাউন কালার হয়ে গিয়েছে। গ্রিলের মধ্যে একদম তেল নেই। আমি আবারও বলছি, আজকে আমার অনেকগুলো রেসিপি, সবগুলা হচ্ছে রমজান উপলক্ষে। ঝটপট কিভাবে ইফতারের নাস্তা বানিয়ে আমি শেয়ার করতেছি। এখন আমাদের বেগুনি হয়ে গিয়েছে, এবার আলুর চপ বানাবো। আলুর চপ বানানোর জন্য আমি আগে হাতে একটু তেল দিয়ে নিয়েছি। এখন আলু নিয়ে আলুর শেপটা দিয়ে দিব। প্রথমে এভাবে দলা পাকিয়ে হাতে এভাবে আস্তে আস্তে করে গোল করে নিতে হবে, দেখতে পাচ্ছেন। হালকা চাপ দিয়ে শেপটা করে নিব। আমি একে একে সব আলুর চপের এভাবে শেপ দিয়ে দিয়েছি। আমি এভাবে সব আলুর শেপ দিয়ে নিয়েছি। এখন আলুর চপ বানাতে চলে যাচ্ছি। আমি একে একে আলুর চপ দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। আলুর চপগুলো এখন আমি তুলে নিচ্ছি। যেগুলো পরে দিয়েছি এগুলো আমি এখন উল্টে দিচ্ছি। এখন আমাদের আলুর চপও হয়ে গিয়েছে। এখন আমি তেল থেকে তুলে নিচ্ছি। এখন আমাদের আলু চপও কমপ্লিট হয়ে গিয়েছে। এখন চলে যাব পেঁয়াজু বানাতে। পেঁয়াজু বানানোর জন্য যে ডালটি আমি রেডি করেছিলাম সেটা একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন তেলের মধ্যে আমি পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। যে পেঁয়াজটি আমি আগে দিয়েছি ওটি আগে উল্টে দিচ্ছি। পেঁয়াজগুলো ভালোভাবে আস্তে আস্তে নাড়তে হবে। পেঁয়াজগুলো এপাশ থেকে ওপাশ ভালো করে নেড়ে ছেড়ে ভেজে নিচ্ছি। আমি আবারও বলছি, জাল কিন্তু মিডিয়ামে দিতে হবে, জাল বাড়িয়ে দিলে হবে না, বাড়িয়ে দিলে পুড়ে যাবে। শেষ থেকে
শুরু থেকে শেষ পর্যন্ত জালটি কিন্তু মিডিয়ামে রাখতে হবে। জাল মিডিয়ামে রেখে সব পেঁয়াজও আমি ভেজে নিচ্ছি। যেটা হয়ে গেছে সেটা তুলে নিচ্ছি। দেখতে পাচ্ছেন পেঁয়াজগুলা কত সুন্দর হয়েছে। কালারটি ব্রাউন কালার হয়েছে, সুন্দর লাগতেছে। কালারটি যদি কালচে হয়ে যায় তাহলে দেখতে ভালো লাগবে না। আমি আস্তে আস্তে সব পেঁয়াজও ভেজে নিচ্ছি। আমি একে একে সব পেঁয়াজগুলো ভেজে নিয়েছি। দেখতে পাচ্ছেন কালারটি কত সুন্দর এসছে। ডিমের চপ বানানোর জন্য একটি ডিমকে সিদ্ধ করে কেটে চার টুকরো করে নিয়েছি। যে আলুর মিশ্রণটা করে রেখেছিলাম সেটা নিয়ে নিচ্ছি। নিয়ে এইভাবে লম্বা একটা শেপ করে চারটা করে নিচ্ছি। মাঝখানে একটা ডিম বসিয়ে দিচ্ছি। এভাবে একটা শেপ দিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন। আমি একে একে সব ডিম এভাবে রোলের মতো শেপ দিয়ে নিচ্ছি ডিমের চপের জন্য। এখন আমার ডিমের চপের জন্য ডিম আর আলু প্রস্তুত করে নিয়েছি। ডিমের চপ বানানোর জন্য আমি তেল গরম করে নিয়েছি। এখন চপগুলো দিয়ে দিব। ডিমের চপগুলোকে আমি ব্রাউন কালার করে ভেজে নিয়েছি, এখন তুলে নিব। আমাদের ডিমের চপগুলা হয়ে গিয়েছে। ইফতারের সময় ঝটপট বানিয়ে নিতে পারবেন। এখানে কিন্তু সময় বেশি লাগবে না। আমি একটা ভেঙে দেখাচ্ছি ভিতরে কিরকম হয়েছে, দেখতে পাচ্ছেন। যে গ্রিল চিকেন বানানোর জন্য আমি চিকেনটা রেস্টে দিয়েছিলাম সেটি আমি 3 ঘন্টা পরে নিয়ে এসেছি। আবার ভালোভাবে একটু মশলাগুলো মিশিয়ে নিচ্ছি ভালোভাবে।
আসলে বাইরের ভেজাল খাবার না খেয়ে ঘরে ভেজাল মুক্ত যে কোনো কিছু বানিয়ে খেলে শরীরের জন্য অনেক উপকার, স্বাস্থ্যের জন্য অনেক ভালো। কম মশলায় গ্রিল চিকেন বানিয়ে আমি দেখাচ্ছি আপনাদেরকে, শেয়ার করতেছি আপনাদের সাথে কিভাবে আপনারা বাড়িতে বানিয়ে ঝটপট খেয়ে ফেলতে পারবেন। কারণ আমি আবারও মশলাটি ভালোভাবে মিশিয়ে নিয়েছি। মশলা মেশানো হয়ে গিয়েছে। এই রমজানে আপনারা সবাই চাইবেন যত সম্ভব বাড়িতে বানিয়ে খাওয়ার জন্য, যে কোনো কিছু বাইরের খাবার না খেয়ে বাড়িতে বানিয়ে খেলে সবার স্বাস্থ্যের জন্য অনেক ভালো উপকার আসবে। গ্রিল চিকেন বানানোর জন্য এখানে আমি হাঁড়িতে তেল দিয়ে গরম করে নিয়েছি। তেলের মধ্যে আমি চিকেনটা দিয়ে দিলাম। এখন একটু উল্টো পাল্টে দিচ্ছি। এই গ্রিল চিকেনটা আমি উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নিচ্ছি। বাকি অবশিষ্ট যা মশলা আছে সেটা উপর দিয়ে দিচ্ছি। এখন আমাদের গ্রিল চিকেন হয়ে গিয়েছে। আমি ভালোভাবে উল্টায় পাল্টায় জাল মিডিয়ামে রেখে ভেজে নিয়েছি। আপনারা বাজার থেকে ভেজাল খাবার না খেয়ে ঘরে এইভাবে ভেজাল মুক্ত খাবার বানিয়ে খেতে পারবেন। যদি আপনাদের মনে হয় কাঁচা রয়ে গেছে তাহলে ছুরির চাকু দিয়ে এভাবে একটু মাঝখানে ফেটে দিবেন। আমাদের চিকেনটা কিন্তু হয়ে গিয়েছে, আপনারা হয়তো দেখে বুঝতে পারছেন। আপনাদেরকে দেখাচ্ছি, একদম হয়ে গিয়েছে। এখন আমাদের গ্রিল চিকেন কমপ্লিট। এখন আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি।